ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমিতে দেখবো তোমার টাইপস অফ ব্যাংক। তো টাইপস অফ ব্যাংকে আমরা দেখবো এমনি ব্যাংক আছে যাদের একটা স্পেসিফিক কারণের জন্য বানানো হয়েছে, যেমন তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়ে গেল বা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হয়ে গেল। এগুলোর জন্য তোমার স্পেসিফিক ব্যাংক, সেই ব্যাংকগুলো নিয়ে তোমার দেখে নেবো এই টাইপস অফ ব্যাংকে। তো তোমাদের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো, তাহলে ভিডিও নিচে আমি ডেসক্রিপশনে যে হিন্দি ভিডিও লিঙ্কও দিয়ে দেবো তোমাকে, ওখান থেকে গিয়ে তোমরা সেম ভিডিও হিন্দিতেও দেখতে পারো। তো স্টার্ট করবো আজকের চ্যাপ্টার টাইপস অফ ব্যাংক। তো টাইপস অফ ব্যাংকসে প্রথম যে ধরনের ব্যাংক নিয়ে পড়বো তো হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। এবার বোঝো যে কোনো দেশ যখন ডেভেলপ হয়, ডেভেলপিং নেশন থেকে ডেভেলপ, তখন ওইটা নিজের ইন্ডাস্ট্রিজের উপরে ধ্যান দিতে হয়। সেই ইন্ডাস্ট্রিজগুলোকে ডেভেলপ করতে হয়, স্মল ইন্ডাস্ট্রিজ হোক বা লার্জ ইন্ডাস্ট্রিজ হোক, ওগুলো ডেভেলপ করতে হয়। তো এই ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলো ওই জন্যই বানানো হয়। যত ইন্ডাস্ট্রিজ আছে, ফ্যাক্টরিজ আছে, স্মল সেক্টরস আছে, ওদেরকে এই ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলো অনেক সস্তায় লোন দেয়, যাতে ওগুলো আরও ডেভেলপ হতে পারে, তারা ফ্যাক্টরি বানাতে পারে, ওই ফ্যাক্টরিতে লোকে আরও বেশি কাজ করতে পারে, আর বেশি যেন কান্ট্রিতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, আর ইন্ডিয়া জিডিপি যাতে গ্রোথ করে, এই জন্য বানানো হয় ডেভেলপমেন্ট ব্যাংক। তো এখানে একবার ওইটাই পড়ে নেব। ব্যাংকস ডেভেলপ টু গিভ লোনস ফর দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট। এবার এই ব্যাংক থেকে যে তুমি লোন নিতে চাও, তার জন্য একটাই ক্রাইটেরিয়া ফলো করতে হবে তোমাকে, কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য তোমাকে লোন নিতে হবে। তোমাকে দেখাতে হবে যে তুমি কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট করছো, লাভ হবে, তাহলে এই ব্যাংকগুলো তোমাদের অনেক সস্তায় লোন দিয়ে দেয়, যাতে তোমরা তোমার যে প্রজেক্টটা আছে ওইটা করতে পারো। তো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ওগুলো দেখে নেবো কী কী। প্রথম যদি কথা বলা হয় তাহলে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা শর্ট ফর্ম হচ্ছে IDBI। তারপরে আসছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা শর্ট ফর্ম হচ্ছে IFCI। তারপরে আসছে তোমার স্টেট ফাইন্যান্স কর্পোরেশন, শর্ট ফর্ম হচ্ছে SFC। তারপরে চতুর্থ নম্বরে আসছে তোমার স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যার শর্ট ফর্ম হচ্ছে SIDBI। তো তোমরা দেখতেই পাচ্ছ যতগুলো ব্যাংক আছে ওগুলো কোনো ধরনের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আছে। যেমন প্রথম দুটো যদি দেখো তোমরা ইন্ডাস্ট্রিজের সঙ্গে আছে ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট, আর এদিকে তোমার ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। 3 নম্বরটা যদি দেখি তাহলে স্টেট ফাইন্যান্স, এর মধ্যে কোনো একটা পার্টিকুলার স্টেটের জন্য এই টাকা দেয় ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য। তারপরে চতুর্থটা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক। তো স্মল ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, যেগুলো আমরা বলি ক্ষুদ্র শিল্প, ওগুলোর জন্য যে লোন দেয় ওইটা এই ব্যাংকগুলো করে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক। তারপরে দেখে নেব কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়ার যদি কথা বলা হয়, কোঅপারেটিভ ব্যাংক, ধরো তুমি আছো আর তোমার কটা বন্ধু বা অনেকগুলো লোক একসঙ্গে মিলে যদি কোনো ব্যাংক তৈরি করে, সেটাকে বলে কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এই ব্যাংকে যত ডিসিশন আছে ওটা শুধুমাত্র একজন লোক নিতে পারে না, যতজন ওইটাতে টাকা ইনভেস্ট করেছে সবাই মিলে একসঙ্গে ওইটা নিয়ে ডিসিশন নেয়। এমনি ধরনের ব্যাংকগুলোকেই বলা হয় তোমার কোঅপারেটিভ ব্যাংক। তাহলে সেটা ওন্ড বাই কাস্টমার্স, যে কাস্টমার্স আছে তাদের দ্বারাই চালানো হয়, অ্যান্ড ফলো দ্য প্রিন্সিপাল অফ 1 vote 1%। মানে এই ব্যাংকে যতজন কাস্টমার আছে, যতজন ইনভেস্টমেন্ট আছে, সবার তোমার ওপিনিয়ন নেওয়া হয় বিফোর টেকিং আ ডিসিশন। 3 নম্বরটা দেখব এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, EXIM। কবে বানানো হয়েছিল? তাহলে বানানো হয়েছিল তোমার 1982-তে। এক্সপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়ার কি কাজ, ধরে না কোনো ফ্যাক্টরি আছে বা ইন্ডাস্ট্রি আছে, তারা যদি ট্রেড করে বাইরের দেশের সঙ্গে, তাহলে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ
ব্যাংক অফ ইন্ডিয়া তাদের টাকা প্রোভাইড করে, তাদেরকে ফাইন্যান্স করে। ধরে নাও কেউ যদি জিনিস বানায় আর সেই প্রোডাক্টটা বিক্রি করে ইন্ডিয়ার মধ্যে, তাহলে কিন্তু তোমার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া আসে না। কিন্তু ধরে নাও যদি কেউ প্রোডাক্ট বানায় আর নিজের ওর গিয়ে অস্ট্রেলিয়াতে বা ইংল্যান্ডে, তাহলে ওখানে আসে তোমার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে ওইটাই লেখা আছে তোমার ফাইন্যান্সিং, ফ্যাসিলিটেটিং অ্যান্ড প্রমোটিং ইন্ডিয়াস ফরেন ট্রেড। ইন্ডিয়ার যে ফরেন ট্রেড আছে ওইটাই প্রমোট করার কাজ হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আর যে বললাম যে ইন্ডাস্ট্রি আছে যেটা ধরো ইন্ডিয়াতেই কাজ করছে, ওইটাকে প্রমোট করার, তাহলে ওইটাকে প্রমোট করার কাজের জন্য মানে হয়েছে তোমার ডেভেলপমেন্ট ব্যাংকস অফ ইন্ডিয়া। তারপরে আসছে তোমার ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড, NABARD। নাবার্ড বানানো কবে হয়েছিল? তাহলে নাবার্ড বানানো হয়েছিল 1982-তে। এবার ডেভেলপমেন্ট নিয়ে দুটো কনসেপ্ট হয় যেইভাবে কোনো একটা নেশনকে ডেভেলপ করা যায়। একটা ট্রিকল ডাউন এফেক্ট। এইটা ক্ষেত্রে কি করা হয়, যে উচ্চ স্তরের জায়গাগুলো আছে ওগুলোকে ডেভেলপ করা হয় আর এক্সপেক্ট করা হয় যে নিচের জায়গাগুলো ডেভেলপ হবে। যেমন তোমার মেট্রোপলিটন সিটিগুলো যে আছে, মেট্রোপলিটন সিটিগুলোকে চেষ্টা করা ডেভেলপ করতে, সেইটা আশা করা হয় যে এগুলো দিয়ে ভিলেজও আস্তে আস্তে ডেভেলপ হবে। এই কথাটা ট্রিকল ডাউন মানেই হচ্ছে যে উপর থেকে নিচে অবধি আসবে ডেভেলপমেন্টটা। তো এটা এখানে পসিবল হয়নি, কারণ যে স্তরগুলো আছে এখানে তোমার কারাপশন খুব বেশি, আর যে মন্ত্রীগুলো আছে আর অফিসারগুলো আছে তাদের এত বেশি কারাপ্টেড হওয়ার কারণে তোমার যে ট্রিকল ডাউন এফেক্টটা আছে ওইটা হয় না, আর ভিলেজেসগুলো ডেভেলপড হতে পারেনি। এই ভিলেজেসগুলো যখন ডেভেলপড হয়নি তখন অ্যাপ্রোচ করা হয়েছিল সেকেন্ড মেথড অফ ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে ডাউন আপ এফেক্ট। ডাউন টু আপ এফেক্টে কী করা হয়, ভিলেজগুলোকে ডেভেলপ করা হয়। ভিলেজগুলো ডেভেলপ করলে ওখানকার লোকগুলো ডেভেলপ হবে, ওখানে চাকরি ডেভেলপ হবে, আর ওখানে চাকরি ডেভেলপ হলে আস্তে আস্তে সিটিগুলোতে এফেক্ট পড়বে। তাই জন্য এই ডাউন টু আপ অ্যাপ্রোচকে এফেক্টে আনার জন্য বানানো হয়েছিল তোমার ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার, যার শর্ট ফর্ম হচ্ছে নাবার্ড। এটা কবে বানানো হয়েছিল? তাহলে এটা বানানো হয়েছিল 1982-তে। এটা বানানো হয়েছিল যাতে যত তোমার ভিলেজ আছে ওগুলোতে যে অ্যাগ্রিকালচার আছে বা অন্য কোনো স্মল ইন্ডাস্ট্রিজ আছে ওগুলোকে যেন সস্তা লোন প্রোভাইড করতে পারে। কারণ এই গ্রামের লোকগুলো যখন শহরের দিকে যেত লোন নেওয়ার জন্য, তখন ওরা অনেক বেশি ইন্টারেস্ট রেটে লোন পেত, আর তাই জন্য তারা লোন অ্যাকসেপ্ট করতো না, এই জন্য ভিলেজগুলো ডেভেলপ করতে পারতো না। ওনার জন্যই গভর্নমেন্ট তৈরি করেছিল তোমার এই নাবার্ড। তো এখানে ওইটাই লেখা আছে প্রোভাইডিং অ্যান্ড রেগুলেটিং ক্রেডিট অ্যান্ড আদার ফ্যাসিলিটিস ফর দ্য প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ঘরে যে ইন্ডাস্ট্রিজগুলো বানানো হয়, যেমন ধরে নাও তোমার বিড়ি মেকিং, তারপরে তোমার কোনো ধরনের হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি হয়ে গেল, এগুলো হচ্ছে তোমার স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, মানে যেখানে ঘরের লোকেরাই কাজ করে আর আশেপাশে কটা লোককে জিনিস বিক্রি করা হয়। কটেজ ইন্ডাস্ট্রিজ, ভিলেজ ইন্ডাস্ট্রিজ, তো এগুলো বিভিন্ন নামে বলতে পারো। আর এই যে আমি যেটা বললাম যে হ্যান্ডিক্রাফট, তোমরা জানো গ্রামে যে হ্যান্ডিক্রাফট তোমার শল বানানো, তারপরে বানানো, এগুলোর জন্য ভিলেজে অনেক ফেমাস, তাই জন্য ওগুলোকে লোন দেওয়া হয় যাতে ডেভেলপমেন্ট হতে পারে তোমার গ্রামের দিকে। তো তাই জন্য বানানো হয়েছিল নাবার্ড 1982-তে। এই নাবার্ড বানানোর আগেও বানানো হয়েছিল তোমার আরআরবিরও তোমার ওই সেম কারণ ছিল বানানো। আরআরবিকে পরের দিকে
নাবার্ডের আন্ডারে আনা হয়। এই আরআরবি বানানো হয়েছিল তোমার 1975-এ, আর তার অনেক পরে বানানো হয়েছিল 1982-তে বানানো হয়েছিল তোমার নাবার্ড। এই আরআরবিতে কি অসুবিধা হয়েছিল এটা আগে বুঝে নেবো। আরআরবি যখন বানানো হয়েছিল তোমার এই গ্রামের ডেভেলপমেন্টের জন্যই বানানো হয়েছিল। তো পরের দিকে দেখা যায় যে আরআরবিতে যত হেডপোস্ট আছে আর যত কাজগুলো আছে ওগুলোতে অনেক কারাপশন হয়, আর অনেক আজে বাজে লোক আরআরবির হেড অফিসে ঢুকে তারা পুরো ওখানে ব্যাংকে কারাপশন করে। এমনকি দেখা গেছিল অনেক শহরের লোকও জালি ডকুমেন্ট বানিয়ে তোমার আরআরবির থেকে অনেক সস্তায় লোন নিয়ে নিত। তারা খালি দেখাতো তারা গ্রামে এক সময় থাকতো বা গ্রামের লোক, তাই জন্য তারা আরআরবির থেকে অনেক সস্তায় লোন নিয়ে নিত। এটা ডাইরেক্টলি এফেক্ট কার উপর পড়তো? তাহলে গভর্নমেন্টের উপরে। তাই জন্য পরের দিকে আরআরবিকে এনে দেওয়া হয়েছিল তোমার নাবার্ডের আন্ডারে। তো নাবার্ড বানানো হয়েছিল তোমার 1982-তে, আর তার এক 1983-তে আরআরবিকে এনে দেওয়া হয়েছিল নাবার্ডে। এখন যদি ইন্ডিয়াতে দেখা হয় তাহলে এখন আছে ইন্ডিয়াতে 56 আরআরবি, যেগুলো সবগুলো নাবার্ডের আন্ডারে। আর এটা কি হয়েছিল? তাহলে এটা বানানো হয়েছিল কমার্শিয়াল ব্যাংক অ্যাট রিজিনিয়াল লেভেল। তো যেমন একটু আগেই বললাম যে গ্রামের লোকদের শহরের দিকে যেতে অসুবিধা হতো, আর শহরে তাদের লোন অনেক বেশি রেটে দেওয়া হতো। তাই জন্য এই কমার্শিয়াল ব্যাংক, কিন্তু এটা ফেলিয়ার হয়ে যাওয়ার কারণে পরের দিকে বানানো হয়েছিল তোমার নাবার্ড। তারপরে আমরা ইন্ডিয়ার সবচেয়ে ফেমাস ব্যাংক যেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, এটা নিয়ে পড়বো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যখন প্রথম দিকে দেখা হয় তখন কোনো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছিল না, কিন্তু তিনটে ব্যাংককে একসঙ্গে মিলিয়ে দিয়ে ইন্ডিয়ার যে তিনটে সবচেয়ে পাওয়ারফুল ব্যাংক ছিল ওগুলোকে মিলিয়ে দিয়ে বানানো হয়েছিল ইম্পিরিয়াল ব্যাংক। পরের দিকে স্বাধীনতা ইম্পিরিয়াল ব্যাংকে চেঞ্জ করে বানিয়ে দেওয়া হয়েছিল তোমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো তিনটে ব্যাংক কি ছিল? তাহলে ছিল ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস আর তোমার ব্যাংক অফ মুম্বাই। এইগুলো তিনটেকে মিলিয়ে দিয়ে বানিয়ে দেওয়া হয়েছিল তোমার ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কবে তিনটেকে মিলিয়ে দেওয়া হয়েছিল? তাহলে 1921-এ। আর পরে ভারতের স্বাধীনতা পাওয়ার পর এটার নাম দেওয়া হয় স্টেট। কোন বছরে? তাহলে জুলাই 1955-এ। তো এখানে যতগুলো পয়েন্ট আছে এই তিনটেই পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবার এসেছে। যেমন আসতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে বানানো হয়েছিল? তাহলে জুলাই 1955। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন তিনটে ব্যাংক মিলিয়ে বানানো হয়েছিল? তাহলে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস, মুম্বাই। তারপরে আমরা পড়বো হাই স্ট্রিট ব্যাংক। হাই স্ট্রিট ব্যাংক তোমার ওই ব্যাংকগুলো যেগুলোর অনেক ব্রাঞ্চেস আছে। যেমন ধরে নাও তোমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওটার একটা এক্সাম্পল। হাই স্ট্রিট ব্যাংক পুরো ইন্ডিয়াতে তুমি যেখানেই যাও বেশিরভাগ জায়গায় তুমি এসবিআই এর ব্রাঞ্চ বা এসবিআই এর নিজস্ব এটিএম পেয়ে যাবে। ওটাই হচ্ছে তোমার হাই স্ট্রিট ব্যাংক, আ ব্যাংক উইচ হ্যাজ মেনি ব্রাঞ্চেস। আর যত হাই স্ট্রিট ব্যাংক করে তোমার রিটেল লেন্ডিং। রিটেল লেন্ডিং কি হয়? আমরা আগে যেগুলো বললাম ওগুলো বললাম ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে তোমার নাবার্ড বললাম, এগুলো একটা স্পেসিফিক জায়গার ডেভেলপমেন্টের জন্য টাকা দেয়। যেমন নাবার্ড তোমার গ্রামের ডেভেলপমেন্টের জন্য দেয়, ডেভেলপমেন্ট ব্যাংক যেগুলো আছে ওগুলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য দেয়। তো রিটেল লেন্ডিংয়ে কি হয়? এগুলো সব সেক্টরের জন্য, প্রায় সব সেক্টরের জন্যই লোন দেয়। যেমন হয়ে গেল তোমার এডুকেশনাল লোন বা কার লোন, বা নতুন ঘর কিনতে চাও তো হাউস লোন, সেক্টরেই লোন দেয়। ওটাই লেখা আছে লোন ইন মেনি সেক্টর। এক্সাম্পল হচ্ছে এডুকেশন, তারপরে হাউস লোন। এবার করবো তোমার ন্যাশনালাইজেশন অফ ব্যাংক। ন্যাশনালাইজেশন অফ ব্যাংকের যদি কথা বলা হয় তাহলে তোমার ইন দ্য ইয়ার 1969 14 ব্যাংকস ন্যাশনালাইজেশন করা হয়েছিল। ন্যাশনালাইজেশন মানে তোমার প্রাইভেট ব্যাংকগুলো চেঞ্জ করে বানিয়ে দেওয়া হয়েছিল, গভর্নমেন্ট সেক্টরের আন্ডারে আনা হয়েছিল। 1969-এ তোমার 14 ব্যাংকসকে এমনি করা হয়েছিল,
আর 1980-তে তোমার 6টা ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ। আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।